সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স বিশেষ সিরিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো রেখা ও কোণ, ত্রিভুজ ও ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্য, যেটা বিসিএস প্রিলিমিনারি জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এগুলো বিগত 35-এর পর থেকে 35 বিসিএসের পর থেকে বিসিএসের প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর দেখা গেছে এই টপিকগুলো থেকে প্রায়শ প্রত্যেকটা প্রিলিমিনারিতেই একটা বা দুটা করে এখান থেকে ম্যাথ এসে থাকে। বিসিএসে 15 মার্কের মধ্যে দেখা যায় এখান থেকে প্রতি বছর 1 মার্ক অথবা 2 মার্ক, এটা খুবই কমন, এটা এখান থেকে আসেই। তো আমরা যদি এখান থেকে আজকে ভালোভাবে ক্লাসটা বুঝতে পারি তাহলে হয়তো বা দেখা যাবে আমরা এখান থেকে মার্কগুলো সামনের বিশেষ পরীক্ষাতে এখান থেকে মার্কটা হারাবো না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সবসময় বলে থাকি যে আমরা বিসিএস ম্যাট্রিক্স সিরিজের যে বইটা আছে এটা আমরা এখানে ফলো করি, ম্যাট্রিক্স বিসিএস সিরিজ MP3 ম্যাথ রিভিউ। তো এই MP3 ম্যাথ রিভিউ এর আজকের যে ক্লাসটা হবে সেটা হলো পেজ নাম্বার 547 পেজ থেকে 606 পেজ পর্যন্ত আমাদের এই ক্লাসটা হবে। আমরা এই বইটাকে মেইনলি ফলো করে আমরা বিসিএসের সম্পূর্ণ যে 15 মার্ক আছে সেই 15 মার্ক আমরা কভার করার চেষ্টা করি। তো আজকের টপিকটা হবে এইটুকু। তো আমাদের আজকে যে ক্লাসটা সাজানো হয়েছে সেগুলোর মধ্যে বিগত 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 এই বিসিএস প্রিলিমিনারিগুলোতে এখান থেকে যেই টপিকগুলোর উপর সবচেয়ে বেশি ম্যাথ আসছে সেগুলো হলো ত্রিভুজ ABC এর কোণ চাইছে। দেখা গেছে যে আমরা সেগুলো এখানে লিখে রাখি, ত্রিভুজ ABC এর কোণ বের করতে বলা হয়েছে এখানে এই টপিকের উপর। দেখা গেলো যে একটা কোণ দেওয়া আছে আর বাকি বা দুটা কোণ দেওয়া আছে আর একটা কোণের মান এখানে নির্ণয় করতে বলা হয়েছে। এবং এখান থেকে আরও বলা হয়েছে কি কোণের সমষ্টি নির্ণয়, বহুভুজের কোণ নির্ণয়, এখান থেকে বহুভুজের কোণ নির্ণয় করতে বলা হয়েছে। আবার এখান থেকে ত্রিভুজের বিভিন্ন ধরনের ত্রিভুজ লাইক বিষমবাহু ত্রিভুজ বা হলো বিষমবাহু বা সমকোণী বা সমবাহু, বিভিন্ন ধরনের ত্রিভুজের নিয়ে কাজ করতে বলা হয়েছে। বিভিন্ন ধরনের ত্রিভুজ নিয়ে কাজ করতে বলা হয়েছে এখানে। এই টপিকের উপর বিশেষে ম্যাথ আসছে প্রিলিমিনারিতে। এছাড়া এখান থেকে আসছে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো পিথাগোরাস নিয়ে কাজ করতে বলছে। পিথাগোরাস সংক্রান্ত যে কাজগুলো আছে সেগুলো এখানে কাজ করতে বলা হয়েছে পিথাগোরাস নিয়ে। আচ্ছা, এবং এখান থেকে সম্পূরক কোণ, পূরক কোণ এগুলো নিয়ে এখানে কাজ করতে বলা হয়েছে। সম্পূরক কোণ, পূরক কোণ। তো এখান থেকে আমরা আজকে এই ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েও মাঝে মধ্যে এখানে বিসিএসে কোশ্চেন আসছে এখান থেকে। তো এগুলো কই থেকে আসছে? এগুলো মেইনলি আসছে আমাদের 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 এই বিসিএসগুলোতে এই টপিকগুলো থেকে আমাদের এই টপিকের উপর আমাদের এখান থেকে এই ম্যাথগুলো আসছে। ঠিক আছে? এই বিসিএসগুলোতে এই টপিকগুলোর উপরই মেইনলি কোশ্চেনগুলো হয়েছে, এবং আজকের টপিকে আমরা ওই সমস্ত জিনিসগুলোর সাথে আমরা এটার সাথে ওগুলো মিল করে আমরা এখানে আজকের ক্লাসটা আমরা এখানে আজকে সাজানো হয়েছে। আচ্ছা, তো মেইনলি আমাদের যে পার্টটা আজকে আসছে সেটা হলো জ্যামিতির প্রথমে একটা পার্টের মধ্যে পড়ে
চতুর্ভুজ এবং বৃত্ত বাদ দিয়ে বাকি যে পার্টটা আছে সেই পার্টটা আমাদের আজকে নিয়ে আমরা কভার করবো আমাদের ক্লাসে। তাহলে আমাদের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্টে আমরা এটা দেখাই নিলাম। আচ্ছা, তো এই রেখা ও কোণের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে রেখা এবং কোণ জিনিসটা কি। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করার চেষ্টা করতেছি এবং বেসিকটা স্ট্রং করার চেষ্টা করতেছি, এই জন্য যে এই বিসিএসগুলোতে যেই কোশ্চেনগুলো আসছে ওই টপিকগুলোর উপর, সেখানে দেখা গেছে যে একদম যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে এক্সাম হলে ম্যাথটা আসলে করা সম্ভব হয় না, বা ম্যাথটা আমাদের স্কিপ করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে মার্ক এখান থেকে উপযুক্ত মার্ক আমরা এখান থেকে পাই না। সুতরাং আমাদের যেটা করতে হবে, এখান থেকে যেই টপিকগুলো আছে এগুলো নিয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো আমাদের ক্লাসগুলো আসলে বিসিএসের এই বইটা সম্পূর্ণ বই শেষ করা না। আমাদের মেইন লক্ষ্য হলো যে সমস্ত টপিকগুলোর উপর বিসিএসে এক্সাম ম্যাথগুলো আসে সেই টপিকগুলোর থেকে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা, যাতে আমরা বিসিএসে 15 মার্কটা উঠতে পারি। এবং বিভিন্ন ম্যাথ করার মাধ্যমে বা কনসেপ্ট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের এই টপিকগুলোতে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই রেখা ও কোণের আমাদের যে ক্লাসটা আছে সেটা হলো 547 পেজ থেকে 564 পেজ। ফার্স্টে আমরা রেখা এবং কোণ নিয়ে এখানে কাজ করব। ঠিক আছে? তো রেখা ও কোণের ক্ষেত্রে 547 পেজে আমাদের কোণ বা রেখা এগুলো নিয়ে একটু আইডিয়া দেওয়া হয়েছে। তো আমরা এখানে জানবো যে ফার্স্টে এখানে জানবো বিন্দু জিনিসটা কি। বিন্দু হলো একটা পয়েন্ট যেটার কোনো দৈর্ঘ্য নেই, কোনো উচ্চতা নেই বা কোনো প্রস্থ নেই, এটা জাস্ট একটা পয়েন্ট, শুধু অবস্থান আছে। এটার শুধু একটা কি আছে, জাস্ট একটা অবস্থান আছে, কিন্তু আদার্স কোনো ডাইমেনশন এটা এখানে বিদ্যমান নেই। এবং এটার কোনো মাত্রা বলতে আমরা বুঝবো কি, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোকে মাত্রা বলে। বিন্দুর কোনো প্রকার মাত্রা নেই। ঠিক আছে? জাস্ট শুধু অবস্থান আছে, একটা পয়েন্ট। আচ্ছা, এই বিন্দু যখন এখানে অগ্রসর হবে সামনের দিকে বা পিছনের দিকে, তখন তাকে আমরা কি বলবো? রেখা বলবো। এটাকে আমরা কি বলবো? রেখা বলবো। এটাকে আমরা কি বলবো? রেখা বলবো। একটা বিন্দু যখন সামনের দিকে অগ্রসর হয় তখন তাকে আমরা কি বলি? রেখা বলি। ঠিক আছে? আচ্ছা, রেখা আমাদের বিভিন্ন রকম হতে পারে। রেখাটা যদি আমরা স্ট্রেটভাবে আঁকাই তাহলে সেটা হবে সরল রেখা। কী রেখা হবে? সরল রেখা। এটা হলো কি মিন করে? এটা সরল রেখা। এবং আমরা যদি সেটা আঁকাবাঁকাভাবে চলে বা বক্রপথে চলে সেটা হবে কি রেখা? বক্ররেখা। তাহলে আমরা সরলরেখা এবং বক্ররেখা সম্বন্ধে একটু আইডিয়া পেলাম। আচ্ছা, আমরা একদম প্রাথমিক পয়েন্ট থেকে চেষ্টা করতেছি কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। আমাদের এখান থেকে নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো একটা ঘনবস্তু কাকে বলে বা ঘনবস্তু কি হয়। আমরা আসলে সবগুলো টপিক নিয়ে এখানকার একটু ডিসকাস করব। তো ঘনবস্তু জিনিসটা হলো একটা বক্সের মতো। হ্যাঁ, এই ঘনবস্তুর জিনিস একটা বক্সের মতো, লাইক এটা একটা ঘনবস্তু বলা যায়। এই ঘনবস্তুর কি আছে? এখান থেকে এই দৈর্ঘ্য আছে, এখান থেকে প্রস্থ আছে, এটাকে আমরা প্রস্থ বলবো। এই যে পার্টটা এখানে আছে এটাকে আমরা কি বলবো? প্রস্থ বলবো। দৈর্ঘ্যকে, এটা হলো দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থ ছিল, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। আর এই যে পার্টটা আছে এখান থেকে এইটুকু, এটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো। এটা কি বলবো? উচ্চতা। তাহলে একটা ঘনবস্তুর মোট 3টা জিনিস থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এবং এই পাশে দৈর্ঘ্য থাকলে দেখা যাবে যে এটার এই পাশেও দৈর্ঘ্য আছে। তাহলে মোট টোটাল দৈর্ঘ্য কয়টা? এখানে 2টা। আবার প্রস্থ, এখানে যদি এইটুকুতে প্রস্থ থাকে, এইটুকুতে এটা কি আছে? এখানে প্রস্থ আছে। তাহলে প্রস্থ পার্ট কয়টা? এখানে 2টা। যেমন প্রস্থ এখানেও আছে, প্রস্থ এই পাশটাতেও আছে। এবং উচ্চতাটা কি? এ পাশে উচ্চতা এবং এ পাশে উচ্চতা, উচ্চতাও 2টা করে। সুতরাং মোট টোটাল এখানে কয়টা মাত্রা? এখানে 2 মাত্রা, 2 মাত্রা, 2 মাত্রা, মোট 6টি মাত্রা। তাহলে একটি ঘনবস্তুর মোট মাত্রা কয়টা হয়? ঘনবস্তুর মাত্রা তাহলে আমরা কয়টা জানবো এখান থেকে? 6টি মাত্রা। ঠিক আছে? এভাবে আমরা ঘনবস্তু নিয়ে এখানে আমরা আলোচনা করলাম। তো এই ঘনবস্তুর উদাহরণগুলো বিভিন্ন ম্যাচের বক্স বলেন বা বিভিন্ন বক্স বলেন বা আয়তাকার একটা বস্তু বলেন, সবগুলো বস্তুর ক্ষেত্রে আমাদের এই ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেখানে আছে সেখানে আমাদের এখান থেকে সেই ঘনবস্তুর মাত্রা আমরা এখান থেকে জানতে পারলাম।
আচ্ছা, এখন আমরা জানবো কোণ নিয়ে। কোণগুলো কী ধরনের কোণ হতে পারে। তো এই বিগত বিশেষ পরীক্ষাতে দেখা গেছে এই কোণের উপরে একটা ত্রিভুজ বের করতে, একটা ত্রিভুজ দিয়ে সেই ত্রিভুজের দুইটা কোণ বা একটা কোণ মান বের করে মান দেওয়া থাকে এবং বাকি কোণের মানটা বের করতে বলে। তো ওই মানগুলো বের করার জন্য আগে আমাদের জানতে হবে যে কোণগুলো কত রকমের হতে পারে। সেটা হলো পূরক কোণ হবে না সম্পূরক কোণ হবে নাকি সন্নিহিত কোণ হবে, এগুলো নিয়ে আমরা একটু আজকে ফার্স্টে আমরা এগুলো আজকে আমরা জানবো। তো কোণ জিনিসটা হলো, যদি একটি সরলরেখার সাথে অপর একটি সরলরেখা যে কোনো অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কোণ বলবো। এটাই হলো কি কোণ নির্দেশ করে। ঠিক আছে, এই কোণটা বা এই কোনো এইরকম কোনো হতে পারে, সেটা আমাদের এই কোনো হতে পারে বা এই কোনো হইতে পারে, বা আমরা আমাদের সেই কোণটা আমাদের এইটুকুও হইতে পারে। ঠিক আছে, সুতরাং আমাদের এখান থেকে কোণটা আমাদের বিভিন্ন ধরনের কোণ, দুটি রেখা একত্রে মিলিত হলে একটা বিন্দু থেকে দুটি রেখা যদি দুই দিকে গমন করে তাহলে ওই বিন্দুতে আমাদের কি উৎপন্ন হবে, কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমাদের এখন জানবো যে সন্নিহিত কোণ কোন জিনিসটা কি। সন্নিহিত কোণ আর কোণ অনেকটা একই রকমই জিনিস। সন্নিহিত কোণ হলো একটি বিন্দু থেকে যখন দুটি রেখা উৎপন্ন হয় তখন সেই দুটা কোণকে আমরা কি, এই বিন্দুতে যদি দুটা কোণ পাওয়া যায়, এই কোণ এবং এই কোণ, অথবা এই বিন্দুতে যদি এই কোণ এবং এই কোণ উৎপন্ন হয় তাহলে উক্ত দুটা কোণকে আমরা কি কোণ বলবো, সন্নিহিত কোণ বলবো। অর্থাৎ একটি সরলরেখার উপর এই এই একটি সরলরেখার ওপর পরপর দুটা রাশি যদি আমরা আঁকাই বিভিন্ন অ্যাঙ্গেলে, তাহলে উক্ত দুটো অ্যাঙ্গেলকে আমরা পরস্পরের কী কোণ বলবো, সন্নিহিত কোণ বলবো। একটি অপরটি সন্নিহিত কোণ। যদি এখান থেকে আমরা ও এ বি সি বলি তাহলে এ ও বি এই কোণটা বি ও সি এই কোণের সন্নিহিত কোণ। ঠিক আছে, এই কোণটা এই কোণ কী হবে, এখানে সন্নিহিত কোণ। এটা হলো সন্নিহিত কোণের একটা কনসেপ্ট ছিল এরকম। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে বিপ্রতীপ কোণ জিনিসটা কি। বিপ্রতীপ কোণ জিনিসটা কি, বিপ্রতীপ কোণ এটা বোঝার জন্য আমাদের মোট চারটা কোণ আঁকতে হবে। ঠিক আছে, আমরা দুটি সরলরেখা পরস্পর যদি ক্রস করা হয় তাহলে এখানে দেখা গেল এ ও বি এবং সি ও ডি যদি এরকম হয় তাহলে এখান থেকে এ ও সি এই কোণ এবং এ ও ডি এই কোণ, এই দুটো কোণকে আমরা পরস্পরের কী কোণ বলবো, এখান থেকে আমরা বিপ্রতীপ কোণ বলবো। ঠিক আছে, তাহলে এখান থেকে বিপ্রতীপ কোণকে এ ও সি এবং বিওডি এই দুটো কোণকে আমরা কী কোণ বলবো, বিপ্রতীপ কোণ বলবো। এবং উহারা পরস্পর কি হবে, সমান হবে। অ্যাঙ্গেলটা কি হবে, এখান থেকে সমান অ্যাঙ্গেলে আসবে। আবার এখান থেকে অনুরূপভাবে বলা যায় যে এই কোণ এবং এই কোণ কী হবে, এখান থেকে সমান হবে। উক্ত দুটো কোণের নাম কি ছিল, এ ও ডি। এ ও ডি সমান বি ও সি সমান বিওসি। এই দুটো কোণকেও আমরা বিপ্রতীপ কোণ বলতে পারি। অর্থাৎ দুটি রেখা পরস্পরকে ক্রস করা হলে এই দুটো কোণকেও বিপ্রতীপ কোণ বলতে পারি আমরা, বা এই দুটো কোণকে আমরা পরস্পর কী কোণ বলবো, বিপ্রতীপ কোণ বলতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের বিপ্রতীপ কোণের কনসেপ্টটা ছিল। তাহলে এখানে বিপ্রতীপ কোণের ক্ষেত্রে যদি আমরা এখানে বলি যে আমাদের নর্মালি একটি রেখা অঙ্কন করা হলে সেই রেখাটাতে এই পাশ থেকে এই পাশে সমগ্র এই কোণের সমষ্টি কত আমরা জানবো, 180 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই কোণটাকে আমরা কী কোণ বলবো, সরল কোণ বলবো। তাহলে একটি সরলরেখার ওপরে যদি আমাদের এই সম্পূর্ণ এই কোণটাকে আমরা কি বলবো, সরল কোণ বা 180 ডিগ্রি বলবো। এই সরল কোণের মধ্যে দেখা গেল যে এই বিন্দু থেকে যদি আমরা একটা রেখা এভাবে অঙ্কন করি বা একটা কোণ যদি এখানে তৈরি করি তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের সমষ্টিও কি হবে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে একটি রেখাকে যদি আমরা যে কোনো অ্যাঙ্গেলে যদি আমরা একটা বিন্দু এখানে নেই তাহলে এই দুটো কোণের সমষ্টি সবসময় কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমাদের এ ও সি এবং বি ও সি এই সম্পূর্ণ কোণের মান কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। কারণ এটা একটা সম্পূর্ণ সরল কোণ নির্দেশ করতেছে। ঠিক আছে,
তাহলে এখান থেকে এ ও সি প্লাস বি ও সি, এ ও সি এবং বি ও সি কোণের মান কত হবে? 180 ডিগ্রি হবে। অনুরূপভাবে এ ও ডি এবং বি ও ডি এর মানও সেম 180 ডিগ্রি হবে। তাহলে এখানে যদি আমাদের এই কোণের মানটা যদি আমাদের এখানে 100 ডিগ্রি বলা থাকে বা 110 ডিগ্রি এখানে বলা থাকে, তাহলে বি ও সি কোণের মান এখানে কত ডিগ্রি হবে? তাহলে আমরা এটা 180 থেকে বিয়োগ করলে আমরা এখানে বলতে পারি যে এটা কত ডিগ্রি হইতেছে। এ ও সি এখানে আমাদের বলা আছে ধরলাম 110 ডিগ্রি। তাহলে আমরা এখানে মানটা বসাই দিলাম এ ও সি এর জায়গাতে। তাহলে কোণ বিওসি কত হবে? 180, এটা সাইড চেঞ্জ করা হলে 180 থেকে 110 বিয়োগ বাদ দিলে কত আসবে এখান থেকে? 70 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই বিওসি কোণের মান কত হবে? 70 ডিগ্রি। ঠিক আছে? তাহলে সবসময় এই কোণ এবং এই কোণের সমষ্টি সবসময় কত হবে? 180 ডিগ্রি হবে। সেখানে যে কোনো একটা কোণের মান বলে দেওয়া থাকলে অপর কোণের মান আমরা 180 থেকে বাদ দিলে আমরা সেই কোণের মানটা এখান থেকে বের করতে পারি। এবং এই টাইপের অসংখ্য ম্যাথ বিগত বিসিএস এক্সামগুলোতে এখান থেকে আসছে। ঠিক আছে? এবং বিভিন্ন জবের এক্সামগুলোতে এখান থেকে ম্যাথটা এখানে থেকে থাকে। আচ্ছা, বিপ্রতীপ কোণ, আমরা এখান থেকে বিপ্রতীপ কোণ জানলাম, সরল কোণ জানলাম। এখন আমরা এখান থেকে জানবো সমকোণটা কি। হয়তো অনেক শিক্ষার্থীরা এটা আগে থেকে জানে, আমরা একদম যারা কিছুই জানে না সেখান থেকে আমরা আসলে স্টার্ট করার চেষ্টা করতেছি এবং আস্তে আস্তে আমরা উপরের লেভেলে যাওয়ার চেষ্টা করব। তো সমকোণ জিনিসটা হলো একটি সরলরেখার ওপর যদি আরেকটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হয়, তাহলে উক্ত পয়েন্টে যেই কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা কী কোণ বলবো? সমকোণ বলবো। জাস্ট একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলো, স্ট্রেট লম্বভাবে। ঠিক আছে? ওখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা সমকোণ বলবো। এবং সমকোণের মান আমরা কম বেশি সবাই জানি, সমকোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এবং এ পাশে 90 ডিগ্রি হলে অবভিয়াসলি এই পাশেও 90 ডিগ্রি হবে, কারণ এর আগে আমরা বলছিলাম যে একটি সরলরেখাতে সবসময় এই পাশ এবং এই পাশটা উভয় পাশের কোণ যোগ করা হলে 180 ডিগ্রি হয়। ঠিক আছে? এক পাশে 90 ডিগ্রি হলে 180 থেকে আমরা 90 বিয়োগ করা হলে 90 ডিগ্রি অবশিষ্ট থাকে। এটাকে আমরা কী কোণ বলবো? এ ও বি সমান এখানে আমরা কত ডিগ্রি বলবো? 90 ডিগ্রি বা সমকোণ বলবো। ঠিক আছে? আচ্ছা, এবং এটাকে বিভিন্ন লেখার সময় এটাকে এই চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এর মানে হলো একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হয়েছে, এটা বুঝলেও আমরা, এটা দেওয়া থাকলে আমরা বুঝবো এটা সমকোণ নির্দেশ করে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা 553 পেজে আরেকটি কনসেপ্ট জানবো, সেটা হয় কি? সূক্ষ্মকোণ কি। আমরা সমকোণ জানছি, এখন আমরা জানবো কি সূক্ষ্মকোণ জিনিসটা কি। এই সূক্ষ্মকোণ হলো, আমরা নর্মালি কি জানি যে সমকোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রিতে হয়। তো যেই কোণের মানগুলো 90 ডিগ্রি চাইতে ছোট বা 90 ডিগ্রি চাইতে কম, সেই কোণগুলোকে আমরা কী কোণ বলবো? সূক্ষ্মকোণ বলবো। অর্থাৎ সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি হবে না, এটা 90 ডিগ্রি যদি এখানে হয় তাহলে এখানে না হয় এটা কম হবে। 90 ডিগ্রি চাইতে কম ডিগ্রি অর্থাৎ 0-র চাইতে বড় হবে এই কোণের মান যদি এক্স হয়, সূক্ষ্মকোণকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে 0-র চাইতে এক্সটা বড় হবে এবং 90 ডিগ্রি চাইতে এক্সটা ছোট হবে। 90 ডিগ্রি চাইতে এই কোণের মানটা ছোট হবে, সেই জাতীয় কোণকে আমরা কী কোণ বলবো? সূক্ষ্মকোণ বলবো। ঠিক আছে? অর্থাৎ সূক্ষ্মকোণের মানটা 0 ডিগ্রি চাইতে বড় হবে এবং 90 ডিগ্রি চাইতে ছোট হবে, এই জাতীয় কোণকে আমরা সূক্ষ্মকোণ হিসাবে কল্পনা করতে পারি। আচ্ছা, এখানে সূক্ষ্মকোণ গেল। এরপর আমরা এখানে কি দেখব? স্থূলকোণ দেখব। এই স্থূলকোণ যদি এক্স হয় তাহলে স্থূলকোণটা হবে কি? এটা আমাদের সবসময় 90 ডিগ্রি চাইতে বড় হবে। সূক্ষ্মকোণ যদি 90 ডিগ্রি চাইতে ছোট হয়, স্থূলকোণ হবে 90 ডিগ্রি চাইতে বড়। ঠিক আছে? এই যে আমাদের এটা 90 ডিগ্রি চাইতে বড় কোণ,
এই কোণের মানটা কত হবে, 90 চাইতে এই এক্স এর মানটা বড় হবে, কিন্তু 180 ডিগ্রির চাইতে আমাদের এই মানটা কী হবে, ছোট হবে। এ জাতীয় কোণকে আমরা কী কোণ বলবো, স্থূলকোণ বলবো। 90 ডিগ্রি নর্মালে যদি এখানে হইতো তাহলে তার সাথে মানটা কী হয়ে গেছে, এখানে বড় হয়ে গেছে। ঠিক আছে, তো বিভিন্ন এক্সামে দেখা যায় যে এগুলোর বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো এখান থেকে ইম্পর্ট্যান্ট। তো এই স্থূলকোণের ইংরেজি হলো অবটিউস অ্যাঙ্গেল। এটা কি অ্যাঙ্গেল বলবো আমরা, অবটিউস অ্যাঙ্গেল। এবং আমরা কিছুক্ষণ আগে যে জানলাম যে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ইংরেজি হলো একিউট অ্যাঙ্গেল। তো আমাদের বাংলার পাশাপাশি ইংলিশের টার্মগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো বিভিন্ন জবের এক্সামগুলোতে বাংলায় কোশ্চেন না হয়ে এখন ইংলিশেও কোশ্চেন হয়। সুতরাং আমরা বাংলার পাশাপাশি এগুলোর ইংলিশ টার্মগুলোও জানবো, যাতে আমরা সহজে এগুলো বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর সমকোণ তো আমরা জানি, সমকোণ ইংরেজি হলো রাইট অ্যাঙ্গেল। সমকোণ, সমকোণ হলো কি, রাইট অ্যাঙ্গেল। তো সমকোণ ছিল আমাদের এই রকম, স্থূলকোণ ছিল এইরকম, এবং সূক্ষ্মকোণটা ছিল কি 90 ডিগ্রি চাইতে ছোট কোণ। এটা আমাদের কি সূক্ষ্মকোণ ছিল এইরকম। এটা হইতে পারে 30 ডিগ্রি বা হইতে পারে 40 ডিগ্রি, অর্থাৎ 90 চাইতে ছোট হলে তাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো, এবং 90 চাইতে বড় হলে তাকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। সেটা হতে পারে 120 ডিগ্রি বা 110 ডিগ্রি, এনি স্থূলকোণটা এরকম যে কোনো একটা এইভাবে হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এখানে আরেকটি কোণ জানবো, সেটা কি, প্রবৃদ্ধ কোণ। কী কোণ জানবো আমরা, প্রবৃদ্ধ কোণ। এবং এখান থেকেও প্রচুর ম্যাথ এখানে আসছে এই এক্সামগুলোতে। প্রবৃদ্ধ কোণটা হলো যেই কোণটা আমাদের 180 ডিগ্রি অপেক্ষা বড় হবে। এইটুকু যদি আমাদের 180 ডিগ্রি হইতো তাহলে তার সাইতে এটা কী হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে 180 ডিগ্রি অপেক্ষা যেই কোণের মানটা বড় হবে, কিন্তু 360 ডিগ্রি চাইতে যে কোণের মানটা ছোট হবে তাকে আমরা কী কোণ বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে 360 ডিগ্রি কোণটা কেমন, এই 360 ডিগ্রি হলো এখান থেকে যদি একটা বিন্দু যাত্রা করে আবার ওই বিন্দুতেই ফিরে আসে, তাহলে এই সম্পূর্ণ কোণটাকে আমরা কত কোণ বলবো, 360 ডিগ্রি বলবো। ওপরে 180, নিচে 180, এখান থেকে এইটুকু 180, এখান থেকে এইটুকু 180, যোগ করে আমাদের এখানে কত হইতেছে, 360 ডিগ্রি। ঠিক আছে, এই টোটাল কোণটাকে আমরা কত ডিগ্রি বলবো, 360 ডিগ্রি বলবো। ওকে, তো যেই কোণের মানটা আমাদের এখান থেকে 180 ডিগ্রি চাইতে বড় হবে, কিন্তু 360 চাইতে ছোটো হবে, তাকে আমরা এই প্রবৃদ্ধ কোণ বলবো। প্রবৃদ্ধ কোণের মান হইতে পারে সেটা 270 ডিগ্রি, হইতে পারে সেটা আমাদের 181 ডিগ্রি, যে বা 359 ডিগ্রি। এই সবগুলো আমাদের কী কোণ, এগুলো প্রবৃদ্ধ কোণ। আমরা সবসময় 4টি কোয়াড্র্যান্টে এগুলো লিখে বোঝার চেষ্টা করব। 4টি কোয়াড্র্যান্টে যদি আমরা লিখি এরকম, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এখান থেকে এই কোণের মানটা আমাদের কত ডিগ্রি হবে, 90। এখান থেকে এই কোণের মানটা সম্পূর্ণ হবে 180। এখান থেকে ঘুইরা এই বিন্দুতে আসলে সেই কোণের মানটা কত হবে, 270। এবং এখান থেকে ঘুইরা সম্পূর্ণ এই বিন্দুতে আসলে কত হবে, 360 ডিগ্রি। ঠিক আছে, কোণটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা আমাদের সবসময় এইভাবে 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 গমন করে। ঠিক আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হলো এইভাবে 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 এইভাবে, এটা আমাদের ঘড়ির কাঁটা বিপরীত দিকে এটা গমন করে সবসময়। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকের হলে এই কোণগুলো কি হবে, ধনাত্মক হবে। কিন্তু যদি এরকম হয় যে ঘড়ির কাঁটার দিকে যাইতেছে কোণগুলো, যদি বলা হয় যে এখান থেকে এইটুকু একটা চিত্র দিয়ে বলা হলো বিশেষ প্রিলিমিনারিতে যে এই কোণের মানটা কত, তাহলে নর্মালি আমরা কি জানতাম, এখান থেকে যদি আমাদের এই দিকে যাইতো সেই কোণটাকে আমরা 90 ডিগ্রি বলতাম। ঠিক আছে, কিন্তু যদি আমাদের এটা কি হয়, যদি আমাদের এটা ক্লকওয়াইজ আসে তাহলে সেটাকে আমরা সেই কোণটা কি বলবো, -90 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস। আবার নর্মালি কি হয় যে এই একটা কোণ হলে এটা যদি আমাদের এই দিক দিয়ে আসে, এইটুকু কোণের মানটাকে আমরা 180 ডিগ্রি বলতাম। কিন্তু যদি সেটা
এখান থেকে শুরু করে এই ঘড়ির কাঁটার দিকে যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা কত বলবো, -180 ডিগ্রি। শুধু একটা মাইনাস হবে, কোণের মান সেম, শুধু কি হবে, মাইনাস হবে। এখানে এইটুকু যা মিন করে এখানে এইটুকুও সেম মিন করে, শুধু ডিরেকশান চেঞ্জের কারণে এখানে আমরা মাইনাস কথাটা বললাম। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা নেক্সট যেটা জানবো সেটা কি, এখান থেকে পূরক কোণ। হ্যাঁ, তো সম্পূরক কোণ আর পূরক কোণ জিনিসটা কি? সম্পূরক কোণ আমরা অলরেডি কিছুক্ষণ আগেই বলছি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই দুটো কোণকে আমরা কী কোণ বলবো, সম্পূরক কোণ বলবো। সেটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, এই কোণ এবং এই কোণের সমষ্টিকে আমরা কী কোণ বলবো, সম্পূরক কোণ বলবো। পূরক কোণ হলো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, এই কোণ এবং এই কোণ, এক্স প্লাস ওই কোণের মান দিলাম এক্স, এই কোণের মান দিলাম ওয়াই, এই এক্স প্লাস ওয়াইয়ের সমষ্টি যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে উক্ত দুটি কোণকে পরস্পরের আমরা কী কোণ বলবো, পূরক কোণ বলবো। এবং এখান থেকে সম্পূরক কোণ হলো এটা এম দিলাম, এটাকে এন দিলাম, এবং এম এবং এনের সমষ্টি যদি আমাদের এখান থেকে 180 ডিগ্রি হয় তাহলে উক্ত দুটো কোণকে আমরা পরস্পরের সম্পূরক কোণ বলবো, এবং এখানে পরস্পরের পূরক কোণ বলবো। পূরক হলো 90 ডিগ্রি যোগ করে হবে, সম্পূরক হলো 180 ডিগ্রি যোগ করে মিলবে। এই দুটো এইভাবে এটা এখানে হবে। আচ্ছা, এই সম্পূরক কোণের কনসেপ্ট থেকে বা পূরক কোণের কনসেপ্ট থেকে বিগত এই বিসিএসের এক্সামগুলোতে অসংখ্য ম্যাথ আসছে, এবং সামনের বিসিএসগুলোতে এখান থেকে অবশ্যই ম্যাথ আসবে, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বলে এটা আমরা বারবার ডিসকাস করার চেষ্টা করতেছি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো যেহেতু এখানে আমাদের সম্পূরক কোণ এবং পূরক কোণ আমরা জানলাম, এখন আমরা এখান থেকে কিছু ম্যাথ করার চেষ্টা করব। বিগত একটি জবের এক্সামে এখান থেকে এরকম একটা কোশ্চেন আসছিল যে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কোণটি বা অর্ধেক কত। ঠিক আছে, এখন আমরা জানবো 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। সম্পূরক কোণ বলতে আমরা কি বোঝাতে চাচ্ছিলাম, যেই দুটা কোণের সমষ্টি যদি আমাদের এখান থেকে 180 ডিগ্রি হয় উক্ত দুটা কোণকে সম্পূরক কোণ বলবো। তাহলে 30 ডিগ্রি যদি একটা কোণের মান হয়, অপর কোণের মান এখানে কত হবে, এক্স প্লাস ধরলাম এখান থেকে ওয়াইয়ের মানটা 30 ডিগ্রি বলা আছে। তাহলে আমরা এই 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণটা কত, এখানে এক্স এবং ওয়াই পরস্পরের সম্পূরক কোণ হলে ওয়াইয়ের মান যদি 30 হয় তাহলে এক্স এখানে কত হবে, 150 ডিগ্রি। জাস্ট সাইড চেঞ্জ করে আমরা মান বের করলাম। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 150 ডিগ্রি। তা সেটার অর্ধেক কত, 75 ডিগ্রি। এই তো অনেক সহজ একটা ম্যাথ, কিন্তু একটু পেঁচাই লেগছে যে 30 ডিগ্রি কোণের অর্ধেক না। 30 ডিগ্রি কোণের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আগে সম্পূরক কোণ বের করতে হবে। যেমন 90 ডিগ্রির সম্পূরক কোণ 90, 110 ডিগ্রি সম্পূরক কোণ 70, 20 ডিগ্রি সম্পূরক কোণ 160, অর্থাৎ সবসময় দুটো যোগ করে 180 মিলতে হবে। অনুরূপভাবে এই 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, 150, দুটো যোগ করে সবসময় 180 ডিগ্রি মিলতে হবে, এবং সেইটার ওই সম্পূরক কোণের অর্ধেক কত সেটা আমাদের নির্ণয় ম্যাথ ছিল। হ্যাঁ, এখান থেকে এরকম আরেকটা ম্যাথ বলছিল কি, 180 মাইনাস এক্স কোণের সম্পূরক কোণ কত, 180 ডিগ্রি মাইনাস এক্স, এই কোণের সম্পূরক কোণ কত। 180 ডিগ্রির সম্পূরক কোণ কত। তাহলে আমাদের যেটা করতে হবে, সবসময় আমাদের এক্স এবং ওয়াইয়ের সমষ্টি কত আমরা জানতাম এখান থেকে, বা এখান থেকে এম এবং এন এর সমষ্টি আমরা কত জানতাম এখান থেকে, 180 ডিগ্রি। ধরলাম এখানে এম এর মান বলে দেওয়া আছে, তাহলে এন এর মানটা বের করতে বলছে, অর্থাৎ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, একটা কোণের মান এখানে বলে দেওয়া আছে, এই কোণের সম্পূরক কোণ কত, প্লাস এন ছিল এখানে এইরকম। সেখান থেকে
এন সাইড চেঞ্জ করা হলে এন এই পাশে রাখলাম, বাকিটুকু যদি এই পাশে পার করাই দেই, সাইড চেঞ্জ করা হলে আমাদের এখানে মান কত আসবে, 180 বিয়োগ করে এক্স আসবে। অর্থাৎ তাহলে বলবো কি যে 180 মাইনাস এক্স এই কোণের সম্পূরক কোণ কত হবে, এক্স ডিগ্রি হবে। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ ছিল এরকম। আচ্ছা, আশা করি সম্পূরক কোণ বা পূরক কোণ থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে আমরা মিস করব না, বা সামনে আমরা আরও দেখব যে এখান থেকে আরও কী কী ধরনের ম্যাথ আসতে পারে। অনেক সময় বিভিন্ন জবের এক্সামে বলা থাকে যে ডিরেক্ট একটা কোণ দিয়ে বলে এই কোণটা কী ধরনের কোণ। লাইক বলা আছে একটা জবের এক্সামে এরকম কোশ্চেন ছিল যে 250 ডিগ্রি কোণকে কী কোণ বলবো। দুশো 250 ডিগ্রি কোণকে কী কোণ বলা হয়, সম্পূরক কোণ বা পূরক কোণ নাকি প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা কনসেপ্টে জানছি, যেই কোণের মানটা 180 চাইতে বড় কিন্তু 360 ডিগ্রি চাইতে ছোট হবে সেই কোণটাকে আমরা কী কোণ বলবো, প্রবৃদ্ধ কোণ বলা হবে। কী কোণ বলা হবে, প্রবৃদ্ধ কোণ। তাহলে এই 250 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা কী কোণ বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো। ঠিক আছে, এটা অবশ্যই 180 ডিগ্রি চাইতে বড় হইতেছে এবং 360 ডিগ্রি চাইতে ছোট হইতেছে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, দ্যাট মিনস ইটস কল প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এখন আমরা 558 পেজে যাব। 558 পেজে এরকম একটা পূরক কোণের ম্যাথ ছিল এইরকম, যে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে, এটা একটা জব এক্সামে আসছিল, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হইলে 60 ডিগ্রি হইলে তার পূরক কোণ কত, এটা আমাদের এখান থেকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটি কোণের দ্বিগুণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণ কত। তাহলে আমাদের যেটা জানতে হবে যে একটি কোণের দ্বিগুণ, এক্সের দ্বিগুণ সমান 60 ডিগ্রি বলা আছে, এই এক্সেরই পূরক কোণ বের করতে বলছে। একটি কোণ, তাহলে কোণটা আমরা ধরলাম এক্স, সেই এক্সের দ্বিগুণ কত, 2x। তাহলে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তাহলে 2x কত হবে, 60 ডিগ্রি হবে। দ্যাট মিন্স এক্স সমান কত ডিগ্রি হলে এখান থেকে 60 ডিগ্রি, সেই এক্সের পূরক কোণ কত। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? একটি কোণের দ্বিগুণ অর্থাৎ এক্সের দ্বিগুণের মান হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে ওই কোণের পূরক কোণ কত, ওই এক্সের পূরক কোণ কত। ঠিক আছে, ওই এক্সের পূরক কোণ কত হলে কত হবে, এখান থেকে এই এক্স, আমরা জানি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে আমরা পরস্পরের পূরক কোণ বলবো। ধরলাম এখানে অপর কোণটা কত আমাদের, সে পূরক কোণটা কত, এখানে ওয়াই। ওকে, এক্সের মান 30 বলেই দেওয়া আছে, তাহলে ওয়াই কত হবে এখান থেকে, 60 ডিগ্রি। এবং এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার। ওকে, তাহলে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, দ্বিগুণ হলো 2x, এক্স যদি আমাদের সেই কোণটা হয় এক্সের দ্বিগুণ হবে টোয়াইস এক্স ইকুয়ালস টু বলা আছে 60 ডিগ্রি, তাহলে এক্স সমান 30 ডিগ্রি। সেই এক্সের পূরক কোণ কত হবে, এটা আমরা 90 থেকে যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের যেটা আসবে সেটা হবে নির্ণয় পূরক কোণ। বিগত 32 BCS-এ কোণ সংক্রান্ত আরেকটি ম্যাথ আসছিল এরকম। আমরা আসলে এখন মেইনলি এই কোণ নিয়েই ডিসকাস করতেছি এবং আমাদের কোণ নিয়ে ডিসকাস করতেছি। তো পাঁচশত 59 পেজে একটা এরকম ম্যাথ ছিল, কোনো ত্রিভুজের 3টি বাহু বর্ধিত করা হলে 32 BCS-এ একটা ম্যাথ আসছিল এইরকম, যে একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করা হলে
উৎপন্ন বহিস্থ কোণগুলো কত হবে? উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি কত হবে? ঠিক আছে, তো আমাদের এখানে জানতে হবে যে একটা ত্রিভুজ আসলে জিনিসটা কি। ত্রিভুজ আর কিছুক্ষণ আগে আমরা জানছি যে একটি ত্রিভুজের সবসময় এই তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। যদি এটা আমরা এখান থেকে এক্স ওয়াই এবং জেড বলি, এই এক্স ওয়াই জেডের মান কত হবে? 180 ডিগ্রি হবে, এটা আমরা জানি আগে থেকে। হ্যাঁ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন আমরা কিছুক্ষণ আগে সরল কোণের সাথে এটা রিলেটেড বলে এই ম্যাথটা আমরা এখানে দেখতেছি। মেইনলি ত্রিভুজের কনসেপ্ট আমরা একটু পরে জানবো। তো সরল কোণের সাথে যেহেতু রিলেটেড, আমরা কি জানতাম যে ত্রিভুজ যে কোনো একটা বাহুর এই সম্পূর্ণ কোণটাকে আমরা 180 ডিগ্রি কোণ বলবো। তাহলে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলাম, এই বাহুকে আমরা এইদিকে বর্ধিত করলাম, এই বাহুকে আমরা এই দিকে বর্ধিত করলাম, এই বাহুকে আমরা এই পাশে বর্ধিত করলাম, তিনটি বাহুকে বর্ধিত করা হলাম। উৎপন্ন বহিস্থ কোণ কিন্তু এইটা মিন করে, এইটুকু। তাহলে বহিস্থ কোণ কোনটা মিন করতেছে? এটা একটা বহিস্থ কোণ, এইটা একটা বহিস্থ কোণ এবং এইটা একটা বহিস্থ কোণ। হ্যাঁ, তো যেহেতু সরল কোণের ক্ষেত্রে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এটা এবং এটা একটা সম্পূর্ণ কোণ হলে এইটুকু সম্পূর্ণ কোণের সমষ্টি কত হবে? এক সরল কোণ হবে। তো এইটুকু মান কত হবে? তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স হবে, তাই কি না? যদি এটা ওয়াই হয় তাহলে এইটুকু কত হবে? এই সম্পূর্ণ কোণের মান ছিল 180 ডিগ্রি, তাহলে এইটুকু মানের এখানে বলে দিছে ওয়াই, তাহলে এইটুকু কত হবে? 180 মাইনাস ওয়াই, অর্থাৎ এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। এবং অনুরূপভাবে এই সম্পূর্ণ কোণের মান ছিল এক সরল কোণ বা 180 ডিগ্রি, এইটুকু জেড বলা আছে, তাহলে বাকিটুকু কত হবে? 180 থেকে ওটা বিয়োগ করে 180 ডিগ্রি মাইনাস জেড, এটা হবে আমাদের এখানে কি ডিগ্রি? এটা হবে এখানকার বহিস্থ কোণ। তাহলে উৎপন্ন বহিস্থ কোণের এখানে কী বের করতে বলছে? সমষ্টি বের করতে বলছে। একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করছি, বহিস্থ কোণগুলোর সমষ্টি তাহলে কত হবে? এইটা যোগ এইটা যোগ এইটা, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস এক্স, 180 ডিগ্রি মাইনাস ওয়াই প্লাস মাইনাস জেড। তিনটা 180 যোগ করে হলে আমাদের কত আসে এখান থেকে? 540 মাইনাস এক্স ওয়াই জেডগুলো কমন আকারে লিখলে আমরা এখানে কত লিখবো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, যেহেতু কমন নিয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত আমরা জানতাম? 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, মানটা বসাই দিলাম, বিয়োগ করলে কত আসবে এখান থেকে? 360, এবং এটা হবে আমাদের নির্ণয় অ্যান্সার। অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করা হলে উৎপন্ন বহিস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। 559 পেজে এই ম্যাথটা ছিল, আমরা এটা করে ফেললাম। আচ্ছা, যেহেতু এটা আমাদের সম্পূরক, এটা আমাদের সরল কোণের সাথে রিলেটেড ছিল, এই জন্য আমরা এই ম্যাথটা এখন এখানে করলাম। আমরা মেনলি ত্রিভুজের কনসেপ্ট কিছুক্ষণ পরেই জানবো। আচ্ছা, বিগত আরেকটি এক্সামে এরকম একটা ম্যাথ ছিল যে এ ও বি পরস্পরের সম্পূরক কোণ। যদি সম্পূরক কোণ হয় তাহলে ধরলাম এটা আমাদের কোণ এ, এটা আমাদের কোণ বি। ঠিক আছে, জাস্ট ধরলাম এখানে অথবা এটা আমাদের কোণ এ, এটা আমাদের কোণ বি বলা আছে। দুটো কোণকে পরস্পর আমরা কী কোণ বলবো? সম্পূরক কোণ বলবো। সম্পূরক কোণ মানেই হলো সরল কোণ, মানেই হলো দুটো সম্পূরক কোণের সমষ্টি। সরল কোণ 180 ডিগ্রি, সম্পূরক কোণ দুটোর সমষ্টিও 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এ ও বি পরস্পরের সম্পূরক কোণ, যেখানে এ কোণের মান এখানে বলে দেওয়া আছে, একটা জব এক্সামে এরকম ম্যাথ আসছে 115 ডিগ্রি বলা আছে, এবং কোণ বি এর মান কত এটা আমাদেরকে বের করতে হবে। আমাদের কিন্তু এক্সামে এরকম ফিগার দেওয়া থাকবে না, চিত্র দেওয়া থাকবে না, আমাদের ডিরেক্টলি কথাই বলবে যে এ এবং বি পরস্পরের সম্পূরক কোণ হলে এ কোণের মান যদি এত ডিগ্রি হয় তাহলে কোণ বি এর মান কত। আমরা তাহলে কি জানি? কোণ এ প্লাস কোণ বি যদি পরস্পরের সম্পূরক কোণ হয়, উভয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি। এ কোণের মান 115 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে কোণ বি এর মান কত হবে? ওটা আমরা স্ট্রেট 180 থেকে সাইড চেঞ্জ করে বিয়োগ করে ফেলবো।
বিয়োগ করার ফলে এখানে যেই মানটা আসবে ওটা হবে আমাদের নির্ণয় অ্যান্সার। 65 ডিগ্রি হবে আমাদের কোণ বি এবং এটা হবে নির্ণয় অ্যান্সার। আমাদেরকে এটা এখানে বের করতে বলছে। ঠিক আছে, এইভাবে আমরা সম্পূরক কোণের ম্যাথগুলো করতে পারি। এটা একটা জব এক্সামে আসা একটা কোশ্চেন ছিল। আমরা 38 বিসিএসে আসা এরকম একটা ম্যাথ করব। 38 বিসিএস আসার একটা ম্যাথ ছিল, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। এটা 560 পেজ আসা একটা ম্যাথ ছিল। তাহলে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক, তাহলে ওই কোণের মান কত? উক্ত কোণের মান কত আমাদেরকে এটা বের করতে বলছে। তাহলে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। তাহলে এভাবে যে ম্যাথটা করতে হবে, আমরা ফার্স্ট অফ অল যেটা করব, ওই কোণের মান আমরা এক্স ধরবো। ধরি কোণটি এক্স, ধরি কোণটির মান কত, এখানে আমরা এক্স ধরলাম। তাহলে এক্স এর পূরক কোণ কত হবে? এক্স এর পূরক কোণ সমান, আমরা পূরক কোণ কি জানতাম? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে উক্ত দুটো কোণকে আমরা পরস্পরের কী কোণ বলবো? পূরক কোণ বলবো। তাহলে এক্স এর পূরক কোণ হবে, এই কোণ যদি এক্স হয় অপর কোণটি হবে 90 থেকে ওইটা বিয়োগ করতে হবে। তাহলে এক্স এর পূরক কোণ কত হবে? এখানে আমাদের 90 ডিগ্রি মাইনাস এক্স হবে। ঠিক আছে, এই সম্পূরক কোণ পূরক কোণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এই জন্য এখান থেকে আমরা ম্যাথগুলো করতেছি যেন আমরা সামনের বিসিএস এক্সাম, প্রিলিমিনারি বা যে কোনো জবের এক্সামগুলোতে যেন আমরা এখান থেকে ম্যাথগুলো সলভ করতে পারি। সুতরাং আমরা একটু ভালোভাবে এগুলো দেখতেছি। যেহেতু এক্স এর পূরক এক্স এর মান দেওয়া আছে এখান থেকে এইরকম, এবং এক্স এর পূরক কোণের মান আমরা জানলাম। পূরক কোণ যেহেতু পরস্পরের দুটো সমষ্টি আমাদের 90 ডিগ্রি হয়, সুতরাং পূরক কোণ হবে 90 ডিগ্রি, জাস্ট ওই এক্সটা বিয়োগ করে যেটা আসবে ওটা আমাদের এখান থেকে পূরক কোণ হবে। তাহলে এই পূরক কোণ, তাহলে আমাদের শর্ত অনুযায়ী কী বলছে? একটি কোণের মান, এই এক্স এর মানটা তার পূরক কোণের মানের অর্ধেক। এই এক্স এর মানটা কি হবে? তার পূরক কোণের মানের অর্ধেক হবে। এরকম হইলে এক্স এর মানটাই কত বের করতে বলছে? উক্ত কোণের মান মানে এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে একটি কোণের মান তার পূরক কোণ যে ছিল সেই পূরক কোণের মানের অর্ধেক। হ্যাঁ, তাহলে উক্ত কোণ বা এক্স এর মান কত? তাহলে আমি এখানে জাস্ট স্ট্রেট ক্যালকুলেশন করব। সাইড চেঞ্জ করা হলে থ্রাইস এক্স, এক্স সমান এখানে কত আসলো? 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই 30 ডিগ্রি হবে উক্ত কোণের মান। ওকে, জাস্ট ক্যালকুলেশন করছি। তাহলে সম্পূরক কোণ পূরক কোণ নিয়ে আমাদের মোটামুটি এখানে আইডিয়া কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করা হইল। এখন এখান থেকে আমরা একটু সমান্তরাল রেখার মধ্যে যাব। রেখা নিয়ে আমরা জানব। আমরা এতক্ষণ ধরে কোণ নিয়ে একটু ডিসকাস করলাম, রেখা নিয়ে একটু ডিসকাস করব। রেখা জিনিসটা হলো, আমরা কিছুক্ষণ আগে জানছি কোণকে যদি আমরা একটা বিন্দুকে যদি আমরা সামনের দিকে অগ্রসর করাই তাহলে রেখার উৎপন্ন হয়। এই রেখাটা সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। আমরা আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা কী রেখা হবে? সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা হলো আমাদের, সমান্তরাল রেখা কম বেশি আমরা সকলে জানি। একটা রেল লাইন আমরা দেখছি, যে কোনো রেল লাইন, সেই রেল লাইন যদি স্ট্রেটভাবে চলে তাহলে উক্ত দুটো লাইনকে আমরা পরস্পরের সমান্তরাল রেখা বলবো। সমান্তরাল রেখা, এই দুটো রেখাকে আমরা পরস্পরের কী রেখা বলবো? সমান্তরাল রেখা বলবো, যারা কখনোই পরস্পরকে ছেদ করবে না।
তারা আজীবন যদি চলে তাহলে আজীবন তারা এভাবেই চলবে, কিন্তু সমান্তরাল রেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এখানে এটার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সিডি। এ বি এবং সিডি যদি পরস্পরের সমান্তরাল রেখা হয় তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এ বি সমান্তরাল সিডি। এই চিহ্ন দ্বারাও সমান্তরাল নির্দেশ করে। ঠিক আছে, এই দুটিকে আমরা পরস্পরের সমান্তরাল রেখা বলবো। আচ্ছা, এখন এখানে আমরা ওই সমান্তরাল রেখা থেকে আমরা কিছু কনসেপ্ট এখানে বোঝার চেষ্টা করব। এখানে আমরা লিখছি কি, যে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি, আমরা দুটি পরস্পরের সমান্তরাল রেখা ছিল, ওই দুটি রেখাকে অপর একটি রেখা যদি ছেদ করে, কি করে ছেদ করে বা কাইটা ফেলে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, এখানে যে একটা কোণ উৎপন্ন হয়, আরও অসংখ্য কোণও উৎপন্ন হয়, কিন্তু আমরা এই দুটো কোণ ফার্স্টে জানবো। তো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ও কোণ। ঠিক আছে, এটার নাম দিলাম পি কিউ রেখা, মনে করি এখানে ছেদ করছে। এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন। ঠিক আছে, তাহলে এখানে এই পি এম বি এবং পি এন ডি, এই এ অর্থাৎ এম এবং এন কোণটাকে পরস্পরের অনুরূপ কোণ বলা হবে। কি কোণ বলা হবে? অনুরূপ কোণ বলা হবে। তাহলে এখান থেকে আমরা অনুরূপ কোণের আইডিয়াটা পেলাম সমান্তরাল রেখা থেকে। তাহলে অনুরূপ কোণ কি হবে? কোণ পি এম বি সমান কোণ পি এন ডি, অর্থাৎ এম কোণ এবং এন কোণ। আরেকটি কথা বলে নেওয়া ভালো, যদি আমাদের এরকম থাকে যে এ ও বি, এই এ ও বি কোণটাকে আমরা কোণ ও বলতে পারি। ঠিক আছে, কোণ ও এটা বলতে পারি। শুধু যদি এখানে আমরা কোণ ও লিখি তাহলে আমরা বুঝবো এটা এ ও বিকে নির্দেশ করে। অনুরূপভাবে অর্থাৎ মাঝখানে যেটা থাকবে ওইটাই আমাদের ওই কোণটাকে নির্দেশ করবে। এখানে যেমন এমটা মাঝখানে আছে বলে এটাকে আমরা পি এম বির জায়গাতে শুধু কোণ এমও বলতে পারি। অনুরূপভাবে এখানেও তাই পি এন ডি বা এম এন ডিকে আমরা কোণ এনও বলতে পারি। ঠিক আছে, মাঝখানে যেটা থাকবে ওটাকেই ওই কোণও বলা যায়। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে অনুরূপ কোণ কাকে বলবো? দুটি সমান্তরাল রেখাকে অপর একটি সরলরেখা ছেদ করা হইলে উক্ত কোণের এই পাশটাতে এবং এই পাশটাতে যেই কোণটা উৎপন্ন হয় সেই দুটো কোণকে আমরা পরস্পরের কী কোণ বলবো? অনুরূপ কোণ বলবো। ওকে, আচ্ছা, অনুরূপ কোণের পরে আমরা এখানে আরেকটি কনসেপ্ট জানবো, সেটা কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণটা হলো সিস্টেমটা একই রকম। যদি আমাদের এই কোণটা এ পাশে উৎপন্ন হয় এ এম কিউ, ঠিক আছে, এবং পি এন ডি, উক্ত দুটা কোণকে আমরা পরস্পরের একান্তর কোণ বলবো। অর্থাৎ দুটি সমান্তরাল রেখাকে অপর একটি সরলরেখা ছেদ করা হইলে এই এখানে জেড কোণের মতো যেই কোণটা উৎপন্ন হয়, এখানে দেখা যাচ্ছে যে জেড এর মতো উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তো এখানে যদি এম হয়, এটা যদি এন হয়, এটা যদি ডি হয়, এটা যদি এ হয়, এটাই ঠিক এখানে আমরা যদি রিপ্রেজেন্ট করাই, এই জেড কোণটাকে আমরা কী কোণ বলবো? একান্তর কোণ বলবো। ওকে, তাহলে এখান থেকে এ এম এন সমান এম এন ডি, এ এম এন বা এ এম কিউ বলতে পারি আমরা, এম এন ডি, এই দুটো কোণকে আমরা পরস্পরের কী কোণ বলবো? একান্তর কোণ বলবো। ঠিক আছে, তাহলে অনুরূপ কোণ, একান্তর কোণ। অনুরূপ কোণ হলো এখানকারটা এবং এখানকারটা হলো অনুরূপ কোণ। একান্তর কোণ হলো এই পাশেরটা এবং এই পাশেরটা হলো পরস্পরের কী কোণ? এটা অনুরূপ কোণ। এখান থেকে কিন্তু আমরা বিপ্রতীপ কোণও জানতে পারি। কিছুক্ষণ আগে আমরা যে বিপ্রতীপ কোণের কথা বললাম, সেই বিপ্রতীপ কোণটা হলো এই দুটো কোণকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হবে, বা এই দুটো কোণকে পরস্পরের বিপ্রতীপ কোণ, এই দুটো পরস্পরের বিপ্রতীপ কোণ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই চারটা কোণের মান কিন্তু পরস্পরের সমান হবে, তাই না? কোণগুলো সমান করতে পারলে আমরা যে কোনো টাইপের ম্যাথ এখান থেকে আসুক না কেন আমরা সেটা বের করতে পারবো। যদি এই কোণের মান যদি আমরা এখান থেকে এক্স দিলাম, এটার নাম দিলাম ওয়াই দিলাম, তাহলে এখান থেকে আমরা বড় পরিসরে যে জিনিসটা আমরা এখান থেকে জানবো সেটা কি?
এখানে আমাদের এই কোণগুলো এখান থেকে কী হবে, সমান হইতেছে। এখানে এম কোণ, এক্স কোণ, এন কোণ, ওয়াই কোণ, এই 4টা কোণ এখানে কী হবে, পরস্পর এখান থেকে সমান হইতেছে, তাই না? অনুরূপভাবে এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণের মান পরস্পরের কী হবে, এখান থেকে সমান হবে। জাস্ট একটা কনসেপ্ট। $36 BCS একটা ম্যাথ আসছিল, ম্যাথ ঠিক না, একটা কনসেপ্ট আসছিল এরকম যে দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুটো যদি সমান্তরাল রেখা হয়, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম এগুলো ঠিক রেল লাইনের মতো দুটি রেখা যারা কখনোই পরস্পরকে ক্রস করবে না বা ছেদ করবে না। তাহলে দুটি সমান্তরাল রেখা কখনোই কোনো বিন্দুতে ছেদ করবে না। এটার অ্যান্সার হবে কি, এটার কোনো অ্যান্সার হবে শূন্য, ঠিক আছে? অর্থাৎ এটা কখনোই দুটি সমান্তরাল সরলরেখা পরস্পর কখনো এভাবে মিলিত হতে পারে না। সুতরাং এটার কোনো অ্যান্সার শূন্য হবে, এটার অ্যান্সার, ঠিক আছে? যে একটা বিন্দুতে এরা ছেদ করে না। আমরা মোটামুটি এই কোণের টপিক নিয়ে, রেখা ও কোণের যে 547 পেজ থেকে 564 পেজের যে টপিক নিয়ে আমরা বলছিলাম, আমাদের মোটামুটি এই কনসেপ্টটা আমাদের এখান থেকে শেষ হয়ে গেছে। এখন